সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রবিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, প্রাথমিকে জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিকে আরেক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সনদ নির্ভর নয়, কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সিলেটের সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে সভা করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, শুধু প্রশ্ন ফাঁসকারী নয়, যারা এ নিয়ে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি প্রোপাগান্ডা করবেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, আপনি ভাইরাল হবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকতে পারি? প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দেবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে নেওয়া হবে। এ সময় প্রাথমিকের শিক্ষক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাথমিকে জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ৩২,৫০০ শিক্ষকের মামলার জট খুলেনি, এখন আরো তার সাথে ১৭ যোগ হয়েছে। নিয়ারলি 60,000 প্রাইমারি স্কুলের টিচার নেই। এদিন রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগের মতো সনদ ব্যবসা বন্ধ করবে বিএনপি সরকার। বিগত দিনগুলোতে এত হয়তো অন্যায় হয়েছে, করাপশন হয়েছে, মানে দুর্নীতি হয়েছে এবং অব্যবস্থাপনা হয়েছে, যার মাধ্যমে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমাদের ডিগ্রিধারী সমাজ শিক্ষিত সঠিকভাবে হতে পারেনি। এত বছর ডিগ্রির ব্যবসা চলেছে। আগামী দিনগুলোতে আমরা চাই না আপনারা এই ডিগ্রির ব্যবসায় আর কোনোদিন আহত হন। এ সময় বিশ্ব ব্যাংকের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সমমানের। তাদের অফিশিয়াল পলিসি ছিল যে সব পাস করানো, পড়ুক আর না পড়ুক পাস করানো। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। এক মাসের ৪ দফা পুশিন চেষ্টার পর মেহেরপুরের সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের বাসিন্দারাও পুশিন প্রতিরোধে বিজিবিকে সহায়তা দিচ্ছেন। ৭১ টেলিভিশনের কাছে তারা জানিয়েছেন, যে কোনো অনুপ্রবেশ প্রতিরোধ করবেন তারা। এদিকে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, পুশিনের ক্ষেত্রে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, দ্রুতই এর কূটনৈতিক সমাধান দরকার। আসিফ ইকবালের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে ভারতের সঙ্গে ১০৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। গেল ৬ জুন মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে পুশিন করা হয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ ৬ জনকে। পরে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। ১৯শে জুন বুড়িপোতা সীমান্ত দিয়ে ৪ জন, ২৫শে জুন কেওড়াতলা সীমান্তে ১০ জন এবং ২৬শে জুন সর্বশেষ ৩ জনকে পুশিন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবগুলো চেষ্টায় ব্যর্থ হয় বিজিবির কড়া নজরদারিতে। বিজিবি নজরদারি ও টহলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে সাধারণ মানুষ। তারা জানান, পুশিন নয়, যথাযথ পরিচয় নিশ্চিত করে এবং কাউকে বাংলাদেশে পাঠাতে হলে আন্তর্জাতিক আইন মানতে হবে। ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে পাচার করছে, এখন আমরা গ্রামবাসী দেখে ফেলেছি, সে পাচার আমরা হতে দেয়নি। আপনার ইন্ডিয়ান নাগরিক যদি বাংলাদেশের হয়ে থাকে, আপনি বিজেপিকে লেটারের মাধ্যমে দেন, ফ্ল্যাগ মিটিং করেন, তারপরে আপনি লোক দেন। আপনি এইভাবে অবৈধভাবে কেন দিবেন? পুশিন ব্যাপারটা বাংলাদেশের সরকারের উচিত শক্ত হাতে দমন করা। ওনারা এখানে চাকরি করতেছে, আমরা স্থানীয় লোক, এই হিসাবে আমরা আমাদের একটা দায়িত্ব যে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরের লোক না ঢুকতে পারে। সীমান্ত নজরদারিতে সাধারণ মানুষের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন বিজিবি কর্মকর্তারাও। তারা বলছেন, এই সংকটের কূটনৈতিক সমাধান দরকার। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। তাছাড়া জনশক্তি বলে একটা কথা রয়েছে, এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায়। মেহেরপুরের দীর্ঘ সীমান্তে দিনরাত চলছে বিজিবির সার্বক্ষণিক কড়া টহল। হাসান আহমেদ, ৭১। জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে গত ৩ দিন ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভারতীয়রা।
এলাকা মানুষের এই অভিযোগ স্বীকার করে বিজিবি জানিয়েছে তাদের বাধায় বর্তমানে মাটি কাটা বন্ধ রয়েছে। এলাকার লোকজনের অভিযোগ, সীমান্তের 1083 নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে গত 3 দিন ধরে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা। এরই মধ্যে বিজিবি মাইকিং করে সীমান্তে যেতে নিষেধ করা এলাকাবাসী সেখানে যেতে পারছে না। জামালপুর 35 বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারতীয়রা সীমান্ত ঘেঁষা জমিতে মাটি কাটলে বিজিবি বাধা দেয়। জামালপুর বক্সিগঞ্জ সীমান্তের মাটি কাটার পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, এলাকার লোকজনের অভিযোগ বিজিবির মাইকিং করে তাদের সীমান্তে যেতে নিষেধ করছে, এর আসলে কারণটা কি? তাছাড়া চুরি করে মাটি কাটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ কি করেছে বিজিবি? কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ মধুসী। জামালপুর সীমান্ত এলাকা জুড়েই কিন্তু পুশিনের ঘটনা ঘটেছিল এবং তখন থেকেই বিজিবি এবং স্থানীয় এলাকাবাসী কিন্তু সীমান্ত এলাকায় পুরোপুরি তৎপর রয়েছে এবং বিজিবি স্থানীয় মানুষদের সীমান্তে যেতে যে কারণে বাধা দিচ্ছে তার প্রধানতম কারণ হচ্ছে পুশিনের ঘটনায় কিন্তু সীমান্ত জুড়ে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল গত 1 মাস আগে থেকেই এবং বিজিবি স্থানীয় মানুষদের সতর্ক করতেই মূলত সীমান্তে যেতে নিষেধ করেন এবং গত 4 দিন আগে থেকে বাংলাদেশ সীমান্তের যে কামালপুর ধানকামালপুর ইউনিয়ন আছে তার 1082 নম্বর পিলারের কাছের যে শূন্যরেখা আছে সেখানে ভারতীয়রা প্রবেশ করে এবং মাটি কাটতে শুরু করে। বিষয়টা স্থানীয়রা জানান এবং বিজিবিকে অবহিত করলে বিজেপি কিন্তু এই মাটি কাটার বিষয়ে বিএসএফকে বাধা দেন। বাধা দেওয়ার পর থেকেই মূলত মাটি কাটাটা গতকাল বিকাল থেকে বন্ধ হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক শূন্যরেখায় কোনো কাজ করতে হলে সেটি বর্ডার গার্ড বাংলাদেশের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু বিএসএফ সেই কাজটি না করে তাদের লোকজনের মাধ্যমে এই মাটি কাটার কাজটি করছিল। বিজিবি বাধা দেওয়ায় সেই কাজ বন্ধ হয়েছে এবং সীমান্ত এলাকা জুড়ে কিন্তু ওই যে পুশিনের যে আতঙ্ক সেটি কিন্তু এখনো রয়েছে। এই কারণেই মূলত বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের মাইকিং করে সীমান্তে যেতে নিষেধ করা হচ্ছে, কারণ সীমান্ত এলাকা জুড়ে ভারতীয়দের যে পুশিনের চেষ্টা সেটি কিন্তু বিজিবি এবং স্থানীয়রা কিন্তু রুখে দেয়। এই রুখে দেওয়ার কারণেই সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তেজনা প্রশমন করতেই মূলত বিজিবির পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয় এবং এই মাটি কাটার বিষয়টি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পরে বর্তমানে বন্ধ রয়েছে। মটুসি। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, জামালপুরের বক্সিগঞ্জ সীমান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনসারি সুমন। হিমাগার ভাড়া বাড়ানোর কারণে আলু সংরক্ষণ করতে গিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক। তারা বলছেন, এবছর 43,000 হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না। আবার ভাড়া বাড়ার কারণে আলু হিমাগারেও সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। মোয়াজ্জেম হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক আর শ্রমিক খরচ বাড়ায় বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ভবিষ্যতে ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করতে ছুটছেন তারা। তবে সেখানেও সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় লাভের আশার জায়গাটি পরিণত হয়েছে উদ্বেগের কেন্দ্রে। ব্যবসায়ীরা বলছেন, আলুর বহুমুখী ব্যবহার ও বিদেশে রপ্তানির ব্যবস্থা না করা হলে লোকসান আরও বাড়বে। আমাদের চাওয়া 60 টাকা লাগে, 360 টাকা লাগে, কিন্তু ওনারা নিচ্ছে 400। আগে ডিক্লার দিচ্ছে 380 টাকা, সে ভরা নির্ধারণ করার পর এখন করতেছে 400 টাকা। ওই জন্য আমরা কৃষকেরা ও ব্যবসায়ীরা আন্দোলন করতেছি। কৃষকরা বলছেন, আলুর দরপতনে প্রতি বস্তায় 300 টাকা করে লোকসান হচ্ছে তাদের। এতে ক্ষতির সম্মুখীন হবে প্রায় 120 কোটি টাকা। কৃষক মানুষ, আমরা আলু রাখছি 500 বস্তা বা 1000 বস্তা। আমরা কলেস্টোরে আসে আলুর দাম পাচ্ছি না ঠিক মতো। হিমাগার থেকে যে লাভটা আসে সে মূল্যে এবার অন্তত প্রতি বস্তায় 300 টাকা করে লস হচ্ছে। আলুর দাম কম, আলুর টুরে থছি, আলুর টুরে ভাড়া বেশি লাগে, আর কিভাবে চলাফেরা করি। হিমাগার কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ বিল, শ্রমিক মজুরি ও যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে হিমাগার ভাড়া সমন্বয় করা হয়েছে। কৃষক এবং কোলেস্টোরের ব্যবসাকে টিকে রাখতে গেলে আলুর বহুমুখী ব্যবহার এবং বাইরে সরকারকে রপ্তানি করতে হবে। এখন যে আলুর যে চাষ হয়, এগুলো আলুর চাষ না করে অন্য যে শস্যগুলো হয়, এগুলো শস্যের প্রতি, চাষাবাদের প্রতি তাদেরকে উৎসাহিত করতে হবে। এদিকে কৃষি বিপণন বিভাগ বলছে, কৃষকদের সংরক্ষণ খরচ কমাতে হিমাগার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হবে। আমরা আশা করছি যে সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখেই এই ভাড়াটি পুনর্বিবেচনার একটি যৌক্তিক
মূল্য নির্ধারণ করবেন। এবার প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে জেলার 22টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 2,10,000 মেট্রিক টন আলু। শাকিলা সিথি, 71। দর্শক, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আলু সংরক্ষণ করতে গিয়ে সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আলু সংরক্ষণ করতে গিয়ে কি ধরনের সমস্যা পড়ছেন কৃষকরা, কি বলছেন তারা? এই বিষয়ে হিমাগার কর্তৃপক্ষ, কৃষি বিভাগই বা কি বলছে? এছাড়া কৃষকদের এই সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন যে জয়পুরহাট কিন্তু আলুর দেশ হিসাবে পরিচিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনের দিক থেকে জয়পুরহাট জেলা। এই জয়পুরহাটে আলুর উৎপাদন করে এবার এখানকার কৃষক, ব্যবসায়ী উভয়ই কিন্তু চরম সংকটের মধ্যে পড়েছে। আপনি জানেন যে আলুর যে উৎপাদনের যে খরচ হয়েছিল প্রতি বস্তা 14 থেকে 1500, সেটি কিন্তু এখন বাজারে বিক্রয় হচ্ছে পাইকারি 1000 থেকে 1050 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি বস্তা যদি আলুতে লস হচ্ছে 300 থেকে 400 টাকা, অর্থাৎ 300 টাকা করে যদি প্রতি বস্তায় চাল আলুতে যদি লস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আজকে জয়পুরহাটে যে আলু সংরক্ষণ করেছে সেখানে 120 কোটি টাকার লস হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন এখানকার কৃষক এবং হিমাগার কর্তৃপক্ষরা। আপনি জানেন যে আলু উৎপাদন করতে যে কৃষকের যে পরিমাণে ক্ষতি হয়, সেটি কিন্তু উৎপাদন করতে যে খরচ হয় সেটি কিন্তু বাজারে বিক্রি করতে এবং হিমাগার সংরক্ষণ করার পরে যেটা বিক্রি করতে আসে, তখন কিন্তু কৃষকরা কিন্তু একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। আমি এখানে একজন কৃষক রয়েছে, একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা যে আলু যে আবাদ করতেছেন, এই আলুতে আপনাদের কেমন খরচ হচ্ছে এবং লস হচ্ছে কিনা সেটা একটু বলবেন। আলুতে প্রচুর লস ভাই, সালাম আলাইকুম। আলুতে প্রচুর লস। এই আলু লাগাতে যে খরচ, এই আলু খরচ করে স্টোরে রাখে, স্টোর কর্তৃপক্ষের কাছ থেকে আলু নিচ্ছে না। আলুর দাম খুবই কম, 1050 টাকা বস্তা। কিন্তু এই আলু যখন জমির থেকে উঠায় নিয়ে আসা হচ্ছে, তখন থেকে 1500 টাকা বস্তা পড়ে গেছে। এই আলুর বাজার যদি সরকার কোনো বিধি ব্যবস্থা না করে, তাহলে কৃষক মরে শেষ। অবশ্যই ধন্যবাদ আপনাকে। মোটামুটি শুনছিলেন একজন কৃষকের কথা, তিনি যেটি বলছিলেন যে উৎপাদন যে খরচ হয়েছে আলু, সেটি কিন্তু বাজার বিক্রি করতে তাদের কিন্তু লস হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলছি, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুনের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন যে এই আলু কৃষকদের যে আলু যে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি ব্যাপারে যে কৃষি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় রয়েছে, সেখানে তারা ইতিমধ্যে এটা বলে ইতিমধ্যে এটা যে লস হচ্ছে সেই বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর কৃষি বিপণন বলছে। ধন্যবাদ মোয়াজ্জেম আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। রাজবাড়ীতে এবছর পেঁয়াজের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাননি কৃষক। তারা জানান উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় লোকসান হচ্ছে। দাম না পেয়ে খালের পানিতে পেঁয়াজ ফেলে ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি উৎপাদন বেশি হওয়ায় আপাতত দাম কমেছে, সামনে বাজার পরিস্থিতির উন্নতি হবে। নিধি হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে খালের পানিতে ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবছর প্রতিমন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় 1200 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে মাত্র 600 থেকে 800 টাকায়। আমার উৎপাদন যদি 50 টাকা খরচ ভাঙে, আপনি 30 টাকায় খাবার চাবেন, কোন কায়দায় খাবার চান? এ আমার মাথায় ধরে না। সার যেভাবে কিনছি, জনের দাম 1000 টাকা করে, পেঁয়াজ 700 টাকা করে। আপনি দেখেন বাজারের মধ্যে ঘুরবেন, লাল পেঁয়াজ 600 টাকা করে পাওয়া যাচ্ছে। কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে, কিন্তু পেঁয়াজের বাজার দর আশানুরূপ হয়নি। এতে লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। সারের দাম বেশি, জোনের দাম বেশি, দানার দাম বেশি, তাহলে আমরা কোন দিক যাবো সেই কথা কন? আমার তো যাওয়ার জায়গা নাই। এইভাবে তো চাষি আসলে বাঁচে না, করার নাই কিছু। আর কি করবো আমরা? আমাদের পেঁয়াজ যেন 1500 থেকে 1800 টাকা মন করে, একটাই দাবি আমাদের। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় 30,478 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন বেশি হয়, বাজারের দাম কমেছে। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি দামের জন্য। বাংলাদেশ সরকার তো এলসি খোলেই নেই, যার কারণে পেঁয়াজ, বিদেশি পেঁয়াজও আসতেছে না। তথাপিও কিছুটা দাম বৃদ্ধি পাইলে কৃষক শান্ত থাকবে এবং কৃষক খুশি হবে। এবছর রাজবাড়ীতে প্রায় 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সংরক্ষণাগারে প্রায় 3,75,000 মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে।
আল ইমরান, ৭১। রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা। তাদের সম্মিলিত প্রতিবাদের পরেও বাজার নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, পেঁয়াজের দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা আসলে কি বলছেন, এই বিষয়ে কৃষি বিভাগই বা কি বলছে? এছাড়া বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ আছে কোনো, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মৌটুসী, আপনি জানেন যে পেঁয়াজ উৎপাদনে সারা দেশের তৃতীয় অবস্থানে কিন্তু রয়েছে রাজবাড়ী জেলা। এই জেলা থেকে দেশের 14% পেঁয়াজ উৎপাদিত হয়। আর রাজবাড়ীর স্থানীয় চাহিদা মিটিয়ে এই পেঁয়াজ কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পাঠানো হয়। প্রতি বছরই আমরা দেখি রাজবাড়ির যে জমি পেঁয়াজ চাষের জন্য উপযোগী, যে কারণে কিন্তু প্রতি বছর আমরা দেখে থাকি যে পেঁয়াজের যে ফলন সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এই বছর আমরা দেখেছি রাজবাড়ির যে জমিগুলো রয়েছে পেঁয়াজ উৎপাদিত হয়, সেই জমিগুলোতে কিন্তু উন্নত জাতের হাইব্রিড জাতের পেঁয়াজ উৎপাদন করা হয়েছে, যে কারণে কিন্তু স্বাভাবিকের থেকে কিন্তু কয়েক গুণ বেশি ফলন হয়েছে। এবং এই বাড়তি ফলন পাশাপাশি পেঁয়াজগুলোকে যখন মাঠ থেকে উত্তোলন করা হয় তখন কিন্তু আমরা দেখেছি এই ভারী বৃষ্টির কারণে কৃষকেরা কিন্তু সেই পেঁয়াজ খেতে পানি ছিল, যে কারণে কিন্তু সেই পেঁয়াজগুলোতে কিন্তু এখন পচন ধরেছে। কৃষকেরা সেই পেঁয়াজটিকে এখন আর সংরক্ষণ করতে পারছে না, যে কারণে কিন্তু তারা বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছে। আমরা প্রতিদিন সকালবেলা যে বাজার বসে সে বাজারে দেখেছি পেঁয়াজের হাট ঘুরেও দেখেছি অনেক কৃষক কিন্তু রাগে ক্ষোভে তাদের যে জমানো যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলো কিন্তু পানির মধ্যে ফেলে কিন্তু তারা প্রতিবাদ করছে। এই চিত্র কিন্তু রাজবাড়ী, ফরিদপুর এবং পাবনা, যে 3টি জেলাতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, সেই 3টি জেলাতেই কিন্তু আমরা দেখেছি এই পেঁয়াজ নিয়ে চাষিদের মধ্যে যে হতাশা, চাষিদের মধ্যে যে ক্ষোভ সেটি কিন্তু বিরাজ করছে। পেঁয়াজ চাষি যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। পেঁয়াজ চাষিরা জানিয়েছেন প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে তাদের 1200 থেকে 1300 টাকা খরচ হয়, আর বর্তমানে বাজারে 500 থেকে সর্বোচ্চ 800 টাকা মন দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন বাজারে যেই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এতে কিন্তু কৃষকের মন প্রতি 4 থেকে 500 টাকা লস হচ্ছে। এই যে লোকসানের বিষয়টি, এই বিষয়টি কিন্তু স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমগুলো কিন্তু নিউজ প্রচার হচ্ছে। নিউজ প্রচার হওয়ার পরেও কিন্তু স্থানীয় যে প্রশাসন বাজার মনিটরিং এর বিষয়ে তাদের কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। তারা আসলে তেমন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। বাজারে তাদের তেমন কোনো তদারকি নেই, যে কারণে কিন্তু কৃষকেরা এই পেঁয়াজ চাষ নিয়ে আরো বেশি হতাশা হয়ে পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলোকে নিজস্ব উপায়ে সংরক্ষণ করার জন্য। নিজস্ব উপায়ে সংরক্ষণ করতে পারলে এই পেঁয়াজগুলো কৃষক হয়তো 2 থেকে 3 মাস পরে তারা ভালো দাম পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ীতে এই বছর 30,000 হেক্টর জমিতে কিন্তু 5 লক্ষেরও অধিক মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যে কারণেই কিন্তু কৃষকেরা বলছে যদি বাজার এখনই মনিটরিং করা না হয় এবং দাম তাদের লাভের মধ্যে না আসে তাহলে তারা আগামীতে এই পেঁয়াজ চাষ নিয়েও কিন্তু হতাশা রয়েছেন এবং চিন্তিত রয়েছেন তারা পেঁয়াজ চাষ করবেন কিনা। তবে দ্রুত সময়ের মধ্যে বাজার যে মনিটরিং এর বিষয়টি রয়েছে সেটি করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ মেহেদী আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন মেহেদী হাসান। হাওড় অঞ্চলে 1 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি দেওয়া হয়। তবে কোনো ধরনের প্রণোদনা ছাড়া এই নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি জেলেদের। শহীদ নূর আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। হাওরে মাছের উৎপাদন বাড়াতে মাছের প্রজনন মৌসুম 29 মে থেকে 1 মাস ব্যাপী মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। তবে কোনো ধরনের প্রণোদনা বা আর্থিক সহায়তা ছাড়া এই নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি সুনামগঞ্জের বিভিন্ন হাওরের জেলেদের। মাছ ধরতে পারি না তেমন বাচ্চা কাচ্চা ভালো মহিলা খায়, মাছ ধরা বন্ধ হলে তো কাজ একটা দিতেই সরকার চবাইলাম না টেয়াটো চবাইলাম না আমরা চলতাম মাছ মানো নিষেধ দিলে আমরা কেমন বাঁচাম। জেলেরা বলেন অতিবৃষ্টিতে হাওরের ফসল হারানোর পর জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল মাছ শিকার। বিকল্প না থাকায় বাধ্য হয়ে মাছ ধরতে হয়েছে তাদের। মূলত জেলে আছে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে, এরার লাগিয়া বিকল্প একটা ব্যবস্থা করা লাগবে সরকারের। পদ্মা ইলিশ যারা মারে তারা যেভাবে একটা ড্যামারে দেওয়া হয়, বাতা দেওয়া হয়, এইভাবে একটা সুযোগ দিলে কদিন তারা মাছ মারবে না। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান হাওর আন্দোলন নেতারা। সরকারকে শুধু এইভাবে একটা নির্দেশ দিলে চলে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, জেলেদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাহলেই হয়তো মাছের সম্পদ রক্ষা করা হবে। এদিকে মৎস্য কর্মকর্তারা আগামীতে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন। জেলেদের বিকল্প কর্মসংস্থান যদি করা যায়
তাদেরকে মাছ ধরা পেশা ব্যতীত অন্য কোনো আয় রোজগারের অন্য কোনো পথে যদি তাদেরকে দক্ষতা অর্জন করানো যায়, এগুলো ক্ষেত্রেও সফলতা আসতে পারে। সুনামগঞ্জ জেলায় 90,000 নিবন্ধিত সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে মাছ ধরার সাথে জড়িত রয়েছেন 1,20,000 জেলে। নূর তাজমিন নীর, 71। সুন্দরবনে মাঝে মাঝেই হারিয়ে যায় কিছু মানুষ। মাছ সংগ্রহ কিংবা মধু আহরণে অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার কেড়ে নেয় তাদের প্রাণ। তারপর শুরু হয় তাদের জীবন সঙ্গিনীদের কঠিন ও ক্লান্তিকর লড়াইয়ের গল্প। উপকূলের নারীদের জীবন সংগ্রাম নিয়ে ধারাবাহিকের শেষ পর্ব আজ বাঘ বিধবাদের গল্প তুলে এনেছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, ছবি তুলেছেন রিফাত আহমেদ। এই ভাষাহীন চোখে নদীর মতোই চলে জোয়ার ভাটা। এই নদী, এই সুন্দরবন 3 দশক আগে কেড়ে নিয়েছিল তার সংসার, তার প্রিয় মানুষটারে, যখন তার চোখ জুড়ে ছিল কত শত স্বপ্ন। বাসা মানুষ করতে গিয়ে, লোকের বাড়ি কাজ করতে গিয়ে কত কি যে করেছি, লোকের গুপন তো কেটে আসি, বাসার দুটো ভাতার জ্বালা করে আসি। ওই সরকার ধরো যদি আমাকে একটু পাশাপাশি দাঁড়াইতো, তাহলে আমরা আর ওই কাজটা করতে যেতাম না, যাই বাকি জীবনটুকুন আছে ঘরে কাটাইতে পারতাম। আবার এই সুন্দরবনকে ঘিরেই বেঁচে থাকার বাকিটা জীবনের কঠিন সংগ্রাম। বলছি সাতক্ষীরার শ্যামনগরের জমিরুন নেসার কথা। বাড়ি আসতে গিয়ে মানে মাগরিবের আজান দিয়েছে, এমন সময় সংবাদ এসেছে সে লোক ভালো হয়ে গেছে। উপকূলের বাঘ বিধবাদের সব হারিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনার গল্পগুলো এমনই। তাদের কোনো সঠিক সংখ্যা নেই সরকারি হিসেবে। এই যেমন লাভলি বেগম 10 বছরের ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে কাজ, নদীতে পোনা ধরা, কাঁকড়া চিংড়ির ঘেরে কাজ সবই করেছেন। বয়সের সাথে শরীরে বেঁধেছে এখন নানান রোগ। আসরের পরে বাঘে ধরেছে, যদি দুজনের সাথে গেল, সে দুজন রাত্রি বাড়ি শুয়ে, দুইজন ওই জায়গা ছিল লোক। এই ডাইন পা খাই ফেলে এলে ডাইন পা। কেউ গ্রামের লোক কোনোদিন 10টা টাকা সাহায্য করে, বাড়ির মানুষও না। বিস্কুট খাইয়ে রাত্রিরে আলো সাধ্য করে খাইয়ে দিন কেটে গেছে। কোনোদিন এরকম খারাপ স্বপ্ন দেখিনি। পাশে খালার বলছিস কি, খালা আমি আজকে এত বড় স্বপ্ন দেখিস কেন? এখনো খাদিজার চোখের সামনে ভাসে মানুষটাকে শেষ বিদায়ের ক্ষণ। এই তো গেল বছর হঠাৎ খবর আসে মধু সংগ্রহে যাওয়া সাহসী মানুষটা বাঘের আক্রমণে জীবনের শেষ যুদ্ধটায় হেরে গেছেন। সবার গায়ের মাথা হাত বুলি, ভালো দূরে দূরে স্তরে গেছে, ছেলের মাথা হাত বুলি, আব্বা আমার বুলি, আমার বললো। তা আমার কেউ বলিনি যে মারা গেছে। আমি বাইরে আসি, তাও আমার কেউ বলি, শুধু কান্তি। কান্দার পরে যখন মা করলে কাছে আসলো, আমার মা আমার ছেলির কান্দা দেখি তখন ভাবলাম না আমার স্বামী মারা গে। বাড়ি যেই লাই ঢিকিতে তখন আর বিশ্বাস ইয়ার খোলা আমি পাগলই গেছি। বাঘ বিধবাদের নিয়ে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট নামে সংগঠনটি কাজ করছে কয়েক বছর ধরে। তাদের অভিজ্ঞতাও সুখকর নয়। সুন্দরবনে যেসব জেলেরা রাজস্ব দিয়ে সুন্দরবনে যায় এবং এতদিন যাবৎ যারা বাঘের আক্রমণে মারা গিয়েছে, তাদের পরিবারকেও সন্তানদেরকেও দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের বলে আমরা মনে করি। বাঘ বিধবাদের সন্তানরা রয়েছে, তাদের শিক্ষার জন্য অবশ্যই সরকারি এবং বেসরকারিভাবে এগিয়ে আসা উচিত। প্রত্যাশা মানুষগুলো যেন হারিয়ে না যায়, আবার ট্র্যাজেডি হলে তারা যেন পায় ক্ষতিপূরণ। সুন্দরবনের যে বাঘ একদিন কেড়ে নিয়েছিল পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে, তার ছায়া যেন আজও তাড়া করে বেড়ায় এই জনপদের অসংখ্য নারীকে। বাঘ বিধবারা পুরো জীবন জুড়ে বয়ে বেড়ায় বঞ্চনা আর দীর্ঘশ্বাসের গল্প। সরকারিভাবে তাদের সহায়তার প্রতিশ্রুতি থাকলেও সেটা খুবই সামান্য আর অনেকের কাছেই পৌঁছায় না। তাই বাঘ বিধবাদের প্রত্যাশা, তাদের পুনর্বাসনে রাষ্ট্র তাদের পাশে থাকবে। ফারহানা ন্যান্সি, মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশে ঘটনায় জড়িত 3 জনই আটক হয়েছেন। তবে মূল আসামি মোহাম্মদ আলীকে জামিন দিয়েছেন আদালত। এর আগে ঘটনার নির্দেশদাতা শাহিনারা বেগম ও রমজান আলীকে শনিবার সন্ধ্যায় নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড ও নাগরিয়া কান্দি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মোবারক হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন।
বুধবার বেলা 11:30টার দিকে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেয় মোহাম্মদ আলী নামের এক তরুণ। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। উদ্বেগ জানান খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান, নির্দেশ দেন দ্রুত জড়িতদের গ্রেপ্তারের। ওই দিনই মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে পুলিশ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হিসেবে দেখে অভিযুক্তদের বিচার চেয়েছে গ্রামবাসী। এরকম করা উচিত না, একটা প্রাণীর উপরে জুলুম করা, নির্যাতন করা এটা উচিত না। এমনি পড়ে গেলে ওরা একটা সাঁতার দেওয়া উঠতে পারবো, কিন্তু এই প্যান দেওয়া ঠিক আছে। এই জন্য যে একটা কাজ করছে, এই জন্য আমি সর্বোচ্চ এই কাজটা করছে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। এই কাজটা ঠিক করছে না, এটা মানুষের কাজ করছেন, এটা অমানুষের কাজ করছেন। এ নিয়ে মোহাম্মদ আলীর স্ত্রী পাখি আক্তার জানান তিনি নিজের ইচ্ছায় এই কাজ করেননি। ওই এই জায়গার মধ্যে আমার স্বামীর কোনো দোষ নাই স্যার, সব দোষ ওই খালার। ওই খালারটা আমার জামাইরা ফাঁসাইছে, আমার জামাইর কোনো দোষ নাই, আমার বাচ্চারা রেটিং করছে। আর মোহাম্মদ আলীর দাবি প্রায় কুকুরটি তাকে উপদ্রব করত এবং কামড় দেওয়ার চেষ্টা করত। এ কারণে কুকুরটিকে নাগরিয়াকান্দি সেতুর উপরে নিয়ে আসেন তিনি। পরে সহযোগীদের নিয়ে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন। আজকে এই ঘটনার সাথে জড়িত আরেকজন যে মহিলা ছিল শাহিন আরা, তিনি ওই ভিডিওতে তাকেও দেখা যায়। মূলত তারই ইন্ধন এবং তারই কথায় একে এভাবে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছিল। তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কুকুর হত্যার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এটাকে যদি একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হইতো, আরো অনেক বেশি যাদের মধ্যে হিংস্রতা আছে তারা হয়তো অনুপ্রাণিত হইতো এই ধরনের কাজ করার জন্য। তবে গ্রেপ্তারের একদিনের মাথায় জামিনে ছাড়া পেয়ে গেছেন মূল আসামি মোহাম্মদ আলী। এ নিয়েও ক্ষুব্ধ এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। মুন্সিগঞ্জের শ্রীনগরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ২০২৫ সালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাব্বির শেখের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। রাতে ওই মামলায় তাকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে যায়। এ সময় তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান। পরে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ৩ ঘন্টার পর তাকে আবারও গ্রেফতার করেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায় পুকুরিয়া বাস স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন এলাকার দুটি গ্রুপের দ্বন্দ্ব ছিল। এরই জেরে রোববার সকাল থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষে ভাগ হয়ে সংঘর্ষে জড়ায়। একসময় ঢাকা ফরিদপুর মহাসড়কে ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় বন্দনা রানী নামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী রাজকুমারকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এলাকার লোকজন এবং ওই নারীর স্বজনরা জানান, ভোরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে রাজকুমার বন্দনাকে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত রাজকুমারকে আটক করা হয়। স্বজনরা আরও জানান, বন্দনা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মহিলার শ্বশুর আমাকে ফোন দেয় যে আমার বাসায় আমার ছেলের বউ গলায় ফাঁস দিয়েছে। আমি তৎক্ষণাৎ বললাম যে আমি আসতেছি। আমি ঘটনাস্থলে আসি, দেখি উনি শোয়ানো অবস্থায় আছে। গলার দড়ি দিলে এই জায়গা তোমার ফাঁস থাকবে, এই জায়গাটা এই গ্রামবাসী সবাই বলতেছে এটা সয়ন মারা ফেলাচ্ছে, এটা হত্যাকাণ্ড। এটা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে অতিরিক্ত পানি খাইয়ে মোটা তাজা করার চেষ্টার অভিযোগ উঠেছে ব্যবসায়ী চান বাদশার বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় শাহাদাত নামে একজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার শাহ আব্দুর রউফ জানান, বুধবার বাঞ্ছারামপুরের রূপসদী বাজারে একটি ছাগল বিক্রির জন্য বাজারে আনেন ব্যবসায়ী চান বাদশাহ। পরে ছাগলের ওজন বাড়ানোর জন্য তিনি 2 পায়ে আটকে ছাগলটির মুখ চেপে ধরেন, আরেকজন পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাওয়াতে থাকেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতারের দাবি শুরু হয়। এরপরই পালিয়ে যায় অভিযুক্ত চান বাদশাহ। এদিকে তার সহযোগী শাহাদাতকে আটক করেছে পুলিশ। চান বাদশার গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নেত্রকোনায় মগরা নদী তীর রক্ষার কাজে অনিয়মের অভিযোগ করেছেন এলাকার লোকজন। এলাকাবাসীর প্রতিবাদের মুখে এখন বন্ধ রয়েছে নির্মাণ কাজ। তারা জানান, নিম্নমানের কাজের কারণে শেষ হওয়ার আগেই বাঁধের বিভিন্ন অংশ দেবে গেছে। নির্মাণ কাজের গুণগত মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অন্যদিকে এলজিইডির আশ্বাস, সব ত্রুটি সংশোধন করেই প্রকল্প বুঝিয়ে দেওয়া হবে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। হাত দিয়েই ভাঙা যাচ্ছে নদী রক্ষার জন্য বসানো ব্লক।
যেগুলো দিয়ে নেত্রকোনার রৌহা ইউনিয়নের তেলিগাতি এলাকার মগরা নদীর তীর বাঁধার কাজ চলছে। আর এই ভিতরে কিছু নাই, সার বলতে কিছু নাই। এলাকার লোকজনের অভিযোগ, কাজের মান একেবারেই নিম্নমানের। ব্লকগুলোতে সিমেন্টের পরিবর্তে বালু ও মাটি বেশি থাকায় হাত দিয়েই ভেঙে যাচ্ছে। মাটি, বালু, পাথর বলতে কিছু নাই। যে কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ব্লক দেবে তৈরি হয়েছে গর্ত। এইদিকে কাজ শেষ হয়েছে, ওইদিকে কাজ চলতেছে। এর মাঝে আমাদের যে ব্লকগুলা সবগুলো দেখেন গর্ত হয়ে গেছে, ওইদিকে ভেঙে গেছে, একদম মানে নিম্নমানের কাজ হয়েছে। যে ব্লকে আপনার যে বালু দেওয়ার কথা, যে পাথর দেওয়ার কথা, এটা দিচ্ছে না। আপনি সূর্য উপরে দিচ্ছে আপনার এক ধরনের পাথর, ভিতরে দিচ্ছে আপনার একদম মাটি। এ নিয়ে এলাকার লোকজন প্রতিবাদ করলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। মানে সবাই মিলে আমাদের সাথে আরো কয়েকজন মিলে এটা অনুরোধ করার পরে আপাতত কাজ এখানে বন্ধ রাখছে এই ব্লকের কারণে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং মাননীয় সংসদ সদস্য আনোয়ার হক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে রাস্তার কাজটা আর সুন্দরভাবে পরিচালিত হয়। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, প্রকল্পের কাজ চলমান। কিছু জায়গায় নিম্নমানের ব্লক ব্যবহারের চেষ্টা হয়েছিল, তবে অভিযোগ পাওয়ার পর সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এই চৈত্র মাসে কখনো এরকম বৃষ্টি হয়? এরকম তো হয় না, যেহেতু এই বছর আর্লি রেইন, এই জন্য আমাদের এই যে অংশটুকু দু এক জায়গায় ডেবে গেছে, ঠিক আছে, ডেবে গেছে কারণ কি, আমার পানিটা উপর থেকে চলে যাচ্ছে, যায় নিচ দিয়া ওই মাটিটা সরাই ফেলতেছে। এইটা যখন হয়ে যাবে, মানে ব্লকটা যখন সেটিং হয়ে যাবে, তখন আর এটা হওয়ার সুযোগ নাই। নির্মাণাধীন ২,৪৫০ মিটার রাস্তার মধ্যে ৮৫০ মিটার এলাকায় নদীর ভাঙন রক্ষায় ব্লক স্থাপন করা হচ্ছে। বনশ্রী হালদার, ৭১। ভোলার ইলিশা ঘাটে পর্যাপ্ত পন্টুন, যাত্রী ছাউনি ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ছেন হাজারো যাত্রী। অথচ বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন টার্মিনাল নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও গত ৪ বছরে তা আলোর মুখ দেখেনি। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। যাত্রী সেবার মান উন্নয়নে ২০১৯ সালে ভোলার ইলিশা ঘাটে চালু করা হয় নতুন লঞ্চ টার্মিনাল। ২০২২ সালে বিআইডব্লিউটিএ এটি নদীবন্দর হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু প্রায় ৪ বছরেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ইলিশার এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু আপনি দেখেন এই যে একটা টার্মিনাল আছে ভাঙাচোরা, যেখানে মানুষ তো দাঁড়াইতেই পারে না। এখানে টার্মিনাল আছে, টার্মিনালটা ভাঙ্গা, ঠিক আছে, কোনো একটা বাথরুমের ব্যবস্থা নাই। বাংলাদেশ সরকারের কাছে একটু অনুরোধ জানাবো যে এই ঘাটটি আপনারা খুব শীঘ্রই আমাদেরকে সংস্কার করে নতুন টার্মিনালে রূপান্তরিত করেন আর আমাদের যাত্রী হয়রানিটা কমেন। ঘাটে প্রয়োজনীয় সুবিধা না থাকলেও যাত্রীদের দিতে হচ্ছে ঘাট টিকিট, অথচ ঘাটের পন্টুন নেই, বিশ্রামাগার ও টয়লেটও বেহাল। বৃষ্টি হইলে আমরা ভেজতেছি, রোদ্দুর হইলে শুকাইতেছি। একটা রোগী নিয়ে আসতে হলে ভালো একটা রাস্তা নাই। কোন জায়গায় একটু বসবো, কোন জায়গায় কি করব না করব, এগুলো একটু ভাবা উচিত। ঘাট ইজারাদাররাও বলছেন, পর্যাপ্ত পন্টুন না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। ইজারা নিয়ে তো আমরা বিপদে আছি, আমরা যাত্রীরা তো আমাদেরকে হয়রানি করে। তারপরে এই যে একটা রাস্তা আছে, রাস্তাটা বর্ষা হইলে পানিতে তলায় যায়, যাত্রী আসতে পারে না। একটা লঞ্চের মধ্যে আরেকটা লঞ্চে বিড়া লাগে, টুইস্টাস করে একটু বাতাস চাইলে আর লঞ্চে পল্টনে জায়গা পাইতেছে না। এদিকে বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা বলছেন, আধুনিক নদীবন্দর নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ হলে প্রকল্প বাস্তবায়ন হবে। জমি অ্যাকোয়ার করার প্রসেস চলছে, পরবর্তীতে সেকেন্ড ফেজে আরও ১০০% কিংবা তার চেয়ে বেশি পার্কিং ইয়েট করার জন্য এটা প্রসেস চলছে। আমরা আশা করি যে জমি যদি অ্যাকোয়ার করা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে কাজ শুরু হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে আধুনিক নদীবন্দর বাস্তবায়ন এখন ভোলাবাসীর সময়ের দাবি। পিন্টু হাজং, ৭১। ঢাকার ধামরাইয়ে কুশুরা ধানতারা সংযোগ সড়কের কাজ না করেই চলে গেছে ঠিকাদার। 2 বছরের বেশি সময় পড়ে থাকায় সড়কটি ভেঙে গেছে, তৈরি হয়েছে খানাখন্দের। এতে বিপাকে পড়েছে কুশুরা, বাইশাকান্দা, যাদবপুর সহ 3 ইউনিয়নের প্রায় 50 গ্রামের মানুষ। এ নিয়ে উপজেলা প্রকৌশলী বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় চুক্তি বাতিল হয়েছে। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2022 সালে ধামরাই উপজেলার কুশুরা থেকে ধানতার পর্যন্ত 8 কিলোমিটার গ্রামীণ সড়ক শক্তিশালী ও প্রশস্তকরণ প্রকল্পের কাজ পায় মেসার্স ইসমাইল হোসেন ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় সড়কটির কাজ বর্তমানে বন্ধ রয়েছে।
বর্তমানে সড়কটি দিয়ে অটোরিকশা ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারে না। হাসপাতালে আমরা 1 ঘন্টা 10 মিনিট আধা ঘন্টা বই আস্তে আস্তে চালাইতে হয়। একটু বৃষ্টি এলে সেদিক ঢল যায়, আমরা রাস্তাটা ভাঙ্গা গাড়ি ঘোড়া যাওয়া খুব সমস্যা হইতেছে। রাস্তা মনে করেন চলার খুবই কঠিন ব্যাপার, মানুষ যাইবে না, মনে করেন ভালো একটা গাড়ি যাইবই না একবারে। গাড়ির চালকরা বলছেন বর্তমানে সড়কটি দিয়ে 10 মিনিটের রাস্তা যেতে লাগে আধা ঘন্টা। সেই সাথে প্রতিনিয়ত গাড়ির চাকা সহ বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। ভালো জিনিস নষ্ট হয়ে যায়। আমার ঘরে আগে একটা টাকা না গেতাম 2 বছর গেত বা 1 বছর গেত, তখন 3 মাস পর চাকা পাল্টান, তার দাম মনে করে অনেক। যাত্রীরা গাড়িতে বসে থাকতে পারে না, আসার ওসার লাগে, যা কি লাগে। বহুত গাড়িও ক্ষতি, আমাকে জানের ক্ষতি, বুঝছেন, প্যাসেঞ্জারের ক্ষতি। এদিকে উপজেলা প্রকৌশলী বলছেন আগের ঠিকাদারকে আইনগত কারণে চুক্তি বাতিল করে নতুন টেন্ডার দেওয়া হয়েছে, দ্রুত কাজটি শেষ করা হবে। আইনগত কারণে কাজটির চুক্তি আমরা বাতিল করে নতুন টেন্ডার করেছি, যা মূল্যায়ন প্রক্রিয়ায় আছে। আমরা আশা করতেছি সকল প্রক্রিয়া সম্পন্ন করে খুব তাড়াতাড়ি এই কাজটি করা যাবে। দ্রুত ঠিকাদার নিয়োগ করে সড়কটির কাজ শেষ করার তাগিদ এই পথে চলাচলকারীদের। আল ইমরান, ৭১। গাইবান্ধায় ভূমি অধিগ্রহণের টাকা ছাড়ের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, দলিল রেজিস্ট্রি হওয়ার 3.5 মাস আগেই সেই দলিলের ক্ষমতা বলে ক্ষতিপূরণের টাকা ছাড় করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তার নামা সাজিয়ে তার প্রাপ্য 18 লাখ টাকা তুলে নিয়েছেন আরেক অংশীদার। পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের জন্য গাইবান্ধার পলাশবাড়িতে সাইদুর রহমান ও শামসুল আলমের যৌথ মালিকানার 1.25% জমি অধিগ্রহণ করে সরকার। এই জমির ক্ষতিপূরণ বাবদ 18,09,375 টাকা বরাদ্দ হয়। তবে গত 15 ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের আদেশে জমির যৌথ অংশীদার সাইদুর রহমানকে বাদ দিয়ে পুরো টাকাই তুলে নেন শামসুল আলম। টাকা ছাড়ের নথিতে উল্লেখ করা হয় 2025 সালের 1 সেপ্টেম্বরে সাইদুর রহমান টাকা তোলার জন্য শামসুল আলমকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেন। অথচ সরকারি নথিতে 1 সেপ্টেম্বর আদেশ দেখানো হলেও বাস্তবে সেই দলিলটি রেজিস্ট্রি বা নিবন্ধনী হয়েছে তার 3.5 মাস পর 15 ডিসেম্বরে। জালিয়াতির এখানেই শেষ নয়। সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা যায় ওই নম্বরের দলিলের জায়গায় অন্য ব্যক্তি ও গ্রহীতার নাম নিবন্ধিত রয়েছে। সম্পূর্ণ ভুয়া একটি দলিল নম্বরের উপর ভিত্তি করে সরকারি টাকা ছাড় করা হয়েছে। শামসুল আলম আমার ভাগ্নি জামাই হয়, এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, আমি বলে ওনার শালক হই। এভাবে 2 নম্বর কাগজ তৈরি করে দলিল তৈরি করছে, সে দলিলের সাথে আমার কোনো মিল নেই। শামসুল আলম হয়তো ওনার টাকা দিছে, দেওয়ার পরে ওনার নামে 2 নম্বর কাগজ করে ওনার টাকাটা উঠে দিছে। এইভাবে ভুয়া কাগজপাতি দিয়ে যদি সরকারি টাকা উত্তোলন হয় তাহলে অসহায় লোকের কি হবে? আমরা ন্যায্য বিচার চাই। ভুক্তভোগী সাইদুর রহমান এই জালিয়াতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। তবে অভিযুক্ত শামসুল আলমের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাই তাকে এই প্রক্রিয়া ও দলিল তৈরিতে সহযোগিতা করেছেন। আমি তো কাগজ দিয়েছি, কাগজে ওরা দেখে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি কি কাজ করা লাগে ডিসি ওইসব ওনারাই করছে। গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে বিষয়টি সামনে এলে জেলা প্রশাসনের রাজস্ব শাখার শীর্ষ কর্মকর্তা ঘটনার সত্যতা যাচাইয়ে পুনরায় শুনানির কথা জানান। যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আমাদের যে আইন কানুন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। অবশ্যই জালিয়াতির কোনো সুযোগ নেই। স্থানীয়দের আরও অভিযোগ, ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশের গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও ধাপের হাটে ভূমি অধিগ্রহণের টাকা ছাড় নিয়ে গড়ে উঠেছে একটি বড় সিন্ডিকেট, যার সুনির্দিষ্ট তদন্ত চান ভুক্তভোগীরা। হাসিবা আলী বর্ণা, ৭১। সারা দেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 শুরু হয়েছে। রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার সকাল থেকে নগর জুড়ে শুরু হয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম। নগরীর চসিক জেনারেল হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ডক্টর শাহাদত হোসেন। ইচ এন্ড এভরি সেন্টারে কিন্তু যেখানে কেউ যেতে পারে, তারপরে যদি কেউ বাদ যায়, আমাদের যে ভ্রাম্যমাণ টিম আছে সেই ভ্রাম্যমাণ টিম তারা গিয়ে সেখানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তাদের খাওয়াবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলায় 6 থেকে 11 মাস বয়সী 96,079 জন এবং 12 থেকে 59 মাস বয়সী 7,46,090 জন শিশু সহ মোট 8,42,169 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বরিশাল নগরীতে শিশুদের টিকা খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, কেন্দ্র থেকে কোনো শিশু বাদ পড়লে তাকে সিটি কর্পোরেশনে নিয়ে এলে ক্যাপসুল খাওয়ানো হবে। আমরা চাই একটি শিশু যেন এই টিকা থেকে বাদ না যায় এবং একটি সুস্থ বাচ্চার জন্য এই টিকাটা যে কত প্রয়োজন। কুমিল্লায় 10,08,097 জন শিশুকে বয়স ভেদে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে নগর ভবন প্রাঙ্গণে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এদিকে সিলেট নগরীর বিনোদনী নগর মাতৃসদন কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশুর সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই যাতে তার নিকটস্থ এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে তার বাচ্চাকে এই এ ভিটামিন ক্যাপসুল খেয়ে নিয়ে আসা। বিভাগীয় নগরী রংপুরেও দিনব্যাপী এ কর্মসূচির আওতায় নগরীর 86,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া নওগাঁ, নড়াইল, ঝালকাঠি, ফেনী সহ সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।